আমাদের গ্রুপে? জি স্যার। কে আছে? স্যার আমি রায়েরবাগ, নারায়ণগঞ্জের কাছে। রায়েরবাগ? জি স্যার। চাষারা থেকে কত দূর এটা? চাষারা থেকে 20 মিনিট, গাড়িতে 20 গেলে মিনিট? 15 মিনিট। তুমি কি বাইরে হও না ঘরেই থাকো? বের হইতে স্যার, সমস্যা নেই, কোনো দরকার। ও আচ্ছা। না তোমার এলাকায় যাব আমি, কালকে আচ্ছা যেতে পারি। নারায়ণগঞ্জে যাবো আর কি, কালকে একটা পরীক্ষা আছে আমার ওখানে, ড্রাইভিং এর আর কি, ড্রাইভিং লাইসেন্সের। ও আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে করতেছেন স্যার? হ্যাঁ, ওখানে আমার রিলেটিভস আছে তো কয়েকজন, ওদের মাধ্যমে আর কি যোগাযোগ করছি, তো ওখানে পরীক্ষার ব্যবস্থা করছি, তাহলে ওরাই লাইসেন্সটা কালেক্ট করবে আর কি। তো নারায়ণগঞ্জ থেকে লাইসেন্স কালেক্ট করলে ভালো নাকি? ঢাকা স্যার শহরে ভালো। সব জায়গায় চালানো যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চালানো যাবে স্যার। নাকি আবার মিরপুরে ঢুকতে দিবে না? না স্যার, চালানো যাবে। আমি তো আরো মিরপুর থেকে করলাম স্যার, মিরপুর বিআরটিএ থেকে। ও আচ্ছা, তুমি এইখান থেকে করছো? আমি এখান থেকে করি নাই, কারণ এখানে হচ্ছে আমার ভাইকে দিছিলাম, ও আসলে 2 বছর ধরে লাইসেন্স এখনো দেয় নাই। স্যার, আমার ডেলিভারি স্লিপ হয়ে গেছে কিন্তু হাতে পাই নাই। এটাই তো। অনলাইন হ্যাঁ, কপি হয়েছে, এই হাতে জন্য আমি আসলে। নেই নাই, এই জন্য আর আমি এখানে পরীক্ষাই দিই নাই, আমি নারায়ণগঞ্জে দিছি। স্যার সব জায়গায় একই অবস্থা, কার্ড দিচ্ছে না, মানে গত 2 বছর কাউকে কার্ড দিচ্ছে না, মানে ও কার্ড প্রিন্টের ঝামেলা। এই এইসব কারণে ডেলিভারি স্লিপ দিয়ে দিলে ওটা দিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা হয় না। কি বলো, 2 বছর ধরে দেয় না? এটা কেমন কথা বলি? না আমি স্যার, তো ভাবছি আমি তো ভাবছি যে মিরপুরে সমস্যা আছে, এই জন্য নারায়ণগঞ্জ থেকে করি। স্যার আমি করছিলাম 2019-এ স্যার, সেই ডেট নিতে নিতে 22-এ নিয়ে গেছে স্যার। আচ্ছা, তো তোমারও একই এখন অবস্থা? জি স্যার, এখন বাহ, মানে যেখানে প্রিন্ট হয় স্যার কার্ড, ওই হ্যাঁ, সেকশনটা বন্ধ। 8-9 আচ্ছা মাস পরে আবার চালু হবে, আচ্ছা। তখন আবার তো দিতে পারে স্যার। না, আমি আসলে এই কারণেই আসলে ওখানে দিছি। স্যার শুধু কি বাইকের করছেন না লাইট সহ স্যার? দুইটা দুইটা, গাড়ি আর হুন্ডা। ঠিক আছে স্যার, এইটাই একটা ভালো করে স্যার। একটা করে তো লাভ নেই, কোনটা কিনবো তার তো খবর ঠিক নেই, কোনটা চালাবো। প্রফেশনাল নাকি নন প্রফেশনাল স্যার? প্রফেশনাল না, আমি আসলে 10 বছরের জন্য এই করছি। জি স্যার, এটাই ভালো, 10 হ্যাঁ, বছরের করা। এটা তো একটা খরচ, এক্সট্রা খরচ করে লাভ কি? প্রফেশনালটার মধ্যে তোমার মেয়াদ কম আর কি। 5 বছর পরেই আবার আমার টাকা লাগবে, দরকার নেই। এই জন্য 10 বছর এটা করছি। রেকর্ড চলতে থাক, ঠিক আছে? আজকে আমরা একটু গল্পই করবো বেশি। এখন কথা হচ্ছে, তাহলে মোটামুটি আমরা কত, 22 জন চলে আসছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা যেটা শুরু করি, দেখি তোমার এলাকায় হয়তো বা কালকে যেতে পারি, ডেট ফেলাইছে কালকে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, স্যার, এখন কখন কোনখানে আসবেন? পরীক্ষাটা কোনখানে জানি না। আমি তো ভোরে রওনা দিব, একেবারে ভোরে, মানে নামাজটা পড়েই এখান থেকে রওনা দিব। পরীক্ষা কখন নেবে জানি না, হয়তো বা পরীক্ষা টরীক্ষা দিয়ে এরপরে আবার রওনা দিব আর কি, চলে আসা যাবে। পরীক্ষা স্যার ফার্স্ট 9টা থেকে শুরু হয় স্যার। আচ্ছা, তো দেখা এর আগে যদি পৌঁছাতে পারি তাহলে ভালো আর কি, তাড়াতাড়ি পরীক্ষা দিলে তাড়াতাড়ি ফ্রি। আমার একজন আত্মীয় স্বজন একটু অসুস্থ আছে, একজন আমার নানি, মানে নানির মা আর কি, বলতে পারো নানির নানি, উনি খুবই অসুস্থ। তো এই সুযোগে ওনাকেও একটু দেখে আসবো। ওনার বয়স অনেক হয়েছে আর কি, এখন বিছনা থেকে উঠতে পারে না, কথাও বলতে পারে না, খাইতেও পারে না। আত্মীয় স্বজন, আসলে এই মৃত্যুটা খুব কঠিন। আস্তে আস্তে আমরা যে কোথায় যাচ্ছি, মারাই যাইতেছি আর কি। যত সামনে যাচ্ছি অনেক কিছু চিন্তা করি, কিন্তু আসলে লাস্টে তো গিয়ে মৃত্যু। ঠিক আছে, মানে কি চিন্তা করবো, মাঝে মাঝে চিন্তা থেমে যায়, মনে হয় যেন সবকিছু ছেড়ে দেই, কোনো কাজ না করি। না স্যার, কাজ করেন। রবি সিনহার করতে হবে মতো স্যার। জায়গা হইতে পারে স্যার। হ্যাঁ, সিনহা তো স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিয়ে ও মানে ইয়ে করছে, মানে লাইফটাকে এনজয় করতে গেছে। ও আমাদের সোসাইটি সিনহাকে থামায় দিছে। তো স্যার আপনি কাজের মধ্যে থাকেন স্যার। কাজের মধ্যে থাকি। জি স্যার। আসলে একটা সমস্যাই, মানে তুমি কোনো, মানে তোমার জীবনটা তো আগাইতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না।
এখন আমরা প্রতিযোগিতা করি, আমরা স্ট্রাগল করি, আমরা চাই যে আস্তে আস্তে একটা কিছু করতে, কিন্তু আলটিমেটলি আসলে কিছুই করা হয় না, তার আগেই একটা সময় আমাদেরকে চলে যেতে হচ্ছে। অনেকে হয়তোবা বলে যে হ্যাঁ এর মধ্যেই সফলতা, চেষ্টা করলে সফল, চেষ্টা করলে না। আসলে অনেক কিছুই ভাগ্যের উপর নির্ভরশীল, এটা আসলে তোমার চেষ্টার উপরে নির্ভরশীল না। অনেকেই বলে চেষ্টার উপর নির্ভরশীল, হ্যাঁ, কিন্তু আমি বলবো যে এটা ভাগ্যের উপর নির্ভরশীল। তুমি চেষ্টা করলেও পাইতে পারো, নাও পাইতে পারো, এটা আসলে মানে ফিক্স না। এই তোমার একটা সুন্দর একটা হাদিস আছে যে তোমার যেটা পাওয়ার সেটা তুমি পাবা, আর যেটা না পাওয়ার সেটা তুমি হাজার চেষ্টা করলেও তুমি পাবা না। বিষয়টা এরকম, জি স্যার। এটা বিশ্বাসই করতে হবে। এটা যদি আবার বিশ্বাস না করো তাইলেও একটা ঝামেলা, অস্থিরতা কাজ করবে, অস্থিরতা। এবং ওই অস্থিরতা মানে তুমি একটা কিছু পাইতে হলে যা খুশি তাই করবা, এই মানে অস্থিরতা যেটা বলি আর কি, একটা করতে গিয়ে আরেকটা হয়ে যাবে, সেটাও করা যাচ্ছে না। মানে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, পরিশ্রমও করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। এরপরে যদি ফল আসে ভালো, না আসলে আলহামদুলিল্লাহ, পাইলে ভালো আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মানে দুই দিকেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, নাহলে আমরা আস্তে আস্তে অস্থিরতার মধ্যে গিয়ে একটা সময় আমরা হারায় যাব, আমাদেরকে আর কেউ মনে রাখবে না। আর ফ্যামিলিকে অবশ্যই কেয়ার করতে হবে আগে, ফ্যামিলির দিকটা আবার দেখতে হবে, বড় ছোট মাঝারি রিলেশন যেটা সেটাকে ঠিক রাখতে হবে, পিতামাতার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, আত্মীয় স্বজনদের সাথেও রিলেশন গুলো ঠিক রাখতে হবে। যদি অনেক সময় কঠিন হয়ে যায়, অনেক সময় পারা যায় না, ঠিক আছে, এটা স্বার্থ কাজ করে এখানে, গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা যাক, আজকে আমরা এই বইটা একটু দেখি, এই বইটাতে আসলে কিছু ইম্পর্টেন্ট কিছু আমরা পাই কিনা, কয়েকটা ওয়ার্ড বা সামথিং এই ধরনের জিনিস কয়েকটা আমরা একটু দেখি। হ্যাঁ, তোমরা একটু কাগজ কলম নিয়ে, হয়তো এখানে আমি দেখাইতে পারবো না কারণ এটা বইয়ের অংশ, তো তোমরা একটু কয়েকটা ওয়ার্ড একটু লিখে নিবা। প্রথম হচ্ছে এই যে পাইল, পাইল, ভ্যালর অথবা ফ্লিস। এই যে কিছুদিন আগে আমরা যে ওয়ার্ডটা ইউজ করছি ফ্লিস, তাহলে এই ফেব্রিকটা কেমন, এই পয়েন্টটা তোমরা একটু করবে। তাহলে টেকনিক্যাল টেক্সটাইলের মধ্যে এটা একটা ফাংশনাল টেক্সটাইলের মধ্যে পড়ে, যেটা আমাদেরকে শীতকাল থেকে বাঁচাচ্ছে, হ্যাঁ, ওয়ার্ম ওয়ার্ম কন্ডিশন আমাদেরকে দিচ্ছে। এর বলতেছে কি পাইল ক্যান বি প্রডিউসড আইদার বাই রেজিং দ্য লং আন্ডারল্যাপ অফ দ্য ফ্রন্ট গাইড বার। এই ফেব্রিকটা তৈরি করার সময় লং ফ্লোট দেয়া হয়, লম্বা ফ্লোটিং করা হয়, মানে লুপ লেন্থ বড় বড় রাখা হয়। এবং তোমার নাম্বার অফ সেট অফ ইয়ার্নও ডিফারেন্ট। এখানে একটা হচ্ছে গ্রাউন্ড ইয়ার্ন, একটা হচ্ছে লুপ ইয়ার্ন, মানে তোমার এখানে নাম্বার অফ ইয়ার্ন কিন্তু ইয়ার্ন সেট ডিফারেন্ট, সুতরাং সেটাও একটু একটু খেয়াল রাখতে হবে। or by producing pile loop by supplying warp at a faster rate to the back guide bar than it is required for the conventional structure। তাহলে এখানে বুঝতে পারতেছো কনভেনশনাল স্ট্রাকচারের থেকে একটু বেশি ইয়ার্ন সাপ্লাই দেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায়, so that the surplus warp yarn বা force eats way through to the surface। তাহলে এটা তোমার একটা লুপ বা পাইল স্ট্রাকচার এখানে প্রডিউস করবে। The pile fabrics produced on the double needle bed vessel are two types, একটা কাট পাইল আর একটা হচ্ছে পয়েন্ট পাইল। এখন কাট পাইল কিরকম ভাবে করে আবার দেখো, কাট পাইল is achieved by knitting a separate base fabric, গ্রাউন্ড ফেব্রিক যেটা আমরা বলি, গ্রাউন্ড মানে বেস ফেব্রিক যেটা, সেটা থেকে নিটিং করা হয়, achieved by knitting a separate base fabric on each needle bed but joined the two together by the lapping movement of the pile which is later slit, মানে কেটে দেয়া হয় to produce the two cut pile fabrics, মানে পরবর্তীতে এটা কেটে ফেলা হয়। অর্থাৎ পাইল প্রথমে প্রডিউস করা হবে, দেন এটা আমরা কেটে ফেলবো। ওই যে তোমাদেরকে যেটা বললাম যে ব্রাশিং মেশিন যেটা আমরা দেখতেছো, ওই মেশিন দিয়ে পরে ওই লুপ গুলোকে শুধু কেটে ফেলা হচ্ছে, কিন্তু গ্রাউন্ড ফেব্রিকটা ঠিক থাকে। গ্রাউন্ডে বুঝতে পারবে না। এখন দুই পাশে, এখন পাইল এই পাশেও থাকতে পারে, ওই পাশেও থাকতে পারে, দুই পাশেই থাকতে পারে। এখন তোমাদেরকে ওই দিন দেখছি এক পাশে আমি ব্রাশিং করার বলতেছি, যেটা হুডি বা হুড জ্যাকেট গুলোতে আমরা ব্যবহার করতেছি, ভিতরের পার্টটাকে আমরা ব্রাশিং করে দিচ্ছি, বাইরের পার্টটা নর্মাল থাকতেছে। আরেকটা বলতেছে কি পয়েন্ট অর লুপড পাইল ইজ প্রডিউসড বাই রিপ্লেসিং দ্য ফ্রন্ট বার নিডল বাই এ পয়েন্ট বার অর এ পিন বার অ্যারাউন্ড হুইচ দ্য পাইল ইয়ার্ন আর ওভারল্যাপড।
The loops lie at right angles to the base fabric, or on some the pile loops may be cut by rotating cutting blade. এখানে তাহলে আবার একটা কথা বলতেছে, এটাকে তুমি লুপ আকারে রেখে দিতে পারো অথবা কাট করতে পারো, কিন্তু এখানে বলতেছে কি পয়েন্টেড বা লুপড পাইল, আমি চাচ্ছি লুপড, কাটার কথা এখানে আসবে না। ঠিক আছে, তাহলে আমরা হয় কাট পাইলে আনবো অথবা লুপ পাইলে আনবো। তাহলে এই যে ভেলোর অথবা ফ্লিস অথবা পাইল ফেব্রিক, অথবা তুমি ওই যে আমরা একটা নতুন নাম বলতেছি টেরি পাইল, হ্যাঁ টেরি ফেব্রিক, তাহলে টেরি যখন বলবো তখন হচ্ছে লুপড, এই যে লুপ স্ট্রাকচার থাকবে। আর যখন ফ্লিস বলবো তখন হবে কাট পাইল। এটা হচ্ছে মেইন। ঠিক আছে, এই একটা ওয়ার্ড আমরা এখান থেকে একটু মার্কিং করে রাখবো, অর্থাৎ এখানে পাইল ফেব্রিকের কনস্ট্রাকশন সম্পর্কে তোমাকে একটু বলা আছে। ইন্ডাস্ট্রিতে যদি যাও তাহলে তোমার কাজ হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করা। ওই যে আমরা বলি নিট টাক মিস ক্যাম, ওই যে ক্যাম অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে সেটা তোমাকে একটু চেক করতে হবে। অর্থাৎ নর্মাল নিটেড ফেব্রিকের থেকে এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এখানে ক্যাম স্ট্রাকচারটা ডিফারেন্ট, এখানে ইয়ার্ন ফিডিং, ওই যে ফিডার বলি না আমরা 1 2 3 করে যে ফিডারের মধ্যে ইয়ার্ন ফিড করি, সেখানে তুমি দেখবা যে সেট অফ ইয়ার্ন কয়টা, একটা দুইটা না তিনটা, কয়টা সেট ইয়ার্ন এখানে ইউজ করতেছে, কত কাউন্টের ইয়ার্ন আসলে ইউজ করতেছে। তারপরে যে তোমাকে বললাম যে এখানে লং পাইল বা লং আন্ডারল্যাপ বা ওভারল্যাপ দিচ্ছে, লং আন্ডারল্যাপ দিচ্ছে, তাহলে লং আন্ডারল্যাপটা দিচ্ছে তার মানে হচ্ছে ওখানে লুপ লেন্থ বড়। তাহলে দেখা যাবে একটা গ্রাউন্ড ফেব্রিক যেটা সেটা লুপ লেন্থ 1.7, আবার এই পাইল ফেব্রিকের লুপ লেন্থ হচ্ছে 2.5। তাহলে এই যে লুপ লেন্থ ভেরিয়েশন আছে যেটাকে আমরা বলি ভিডি কিউ পুলি চেঞ্জ, এটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা বা করা উচিত এই জায়গাটা। ঠিক আছে, তার জন্য এটা একটা খুব সুন্দর একটা টপিকস। এখান থেকে আপাতত তুমি থিওরিটিকে এখান থেকে নিতে পারো, আর প্র্যাকটিক্যালি তুমি ইন্ডাস্ট্রিতে এই স্ট্রাকচারটা কিভাবে প্রোডাকশন করে সেটাও তুমি এখান থেকে একটু দেখতে পারো। এখানে তুমি পাবা না সেই কথা। 3D স্ট্রাকচার আমি একটু বের হয়ে যাচ্ছি, 3D স্ট্রাকচার এগুলো আমি এখন যেতে চাচ্ছি না। ডাইরেকশনালি ওরিয়েন্টেড স্ট্রাকচার, এটা তো আমরা মাল্টি এক্সিয়াল ফেব্রিক সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করছি, সুতরাং এটাতেও আমি যেতে চাচ্ছি না। কম্পোজিট স্ট্রাকচারে তুমি একটু আসতে পারো, কম্পোজিট স্ট্রাকচার এটা একটু পড়তে পারো, তবে এটাও তোমার মাল্টি এক্সিয়াল ফেব্রিকের মতো। এই যে দেখো বাই এক্সিয়াল রেইনফোর্সড নন ওভেন কম্পোজিট, নন ওভেন কম্পোজিটের কথা বলতেছে এখানে, বাট এখানে কিন্তু নিটেড, যেহেতু ওয়ার্ক নিটিং টেকনোলজি ইউজ করা হচ্ছে, ওপেন ফাইবার ইউজ করা হচ্ছে, অর্থাৎ তখন আমরা কিন্তু ইয়ার্ন ইউজ করছিলাম বিভিন্ন ধরনের ডায়াগোনাল বা ডিরেকশনে, কিন্তু এখন আমরা ইউজ করতেছি ফাইবার, বিভিন্ন ডিরেকশনে ফাইবার ইউজ করতেছি, মানে নন ওভেন স্ট্রাকচার বা নন নিটিং স্ট্রাকচার আমরা ব্যবহার করতেছি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখানে কম্পোজিট মানে এটা একটু মার্ক করে রাখো, কম্পোজিট মানে এই টার্মসটা আমাদের নতুন, এই টার্মসটা হয়তো আমরা খুব বেশি ব্যবহার করি না এখনো, ডিওএস বা ডাইরেকশনাল ওরিয়েন্টেড স্ট্রাকচার, এই ওয়ার্ডগুলো এখন আমরা খুব একটা ব্যবহার করি না, তবে এই ওয়ার্ডটা এখন তুমি খুবই কমন একটা ওয়ার্ড। তাহলে তুমি কম্পোজিট ফেব্রিক বলা হচ্ছে কি, দেখো এখানে একটু পরে দেখি যে কম্পোজিট স্ট্রাকচার আর ফেব্রিক্স হুইচ আর কম্পোজড অফ 2 or more dissimilar component not similar type। তাহলে এখানে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল বা ফাইবার ইউজ করা হবে to create a single structure that performs much well. Reinforced non-woven fleece is a popular composite structure। দেখো কি বলছে, reinforced non-woven আবার fleece structure, তাহলে বুঝতে পারতেছো এখানে অনেকগুলো প্যাটার্ন বা অনেকগুলো নিটিং স্ট্রাকচার একসাথে ইউজ করা হচ্ছে। The fleece can be placed either at the back of the fabric or in between warp and weft yarn। তাহলে বুঝতে পারতেছো ওয়ার্প নিটিং এর ক্ষেত্রে আবার ওয়ার্প এন্ড ওয়েফট ইয়ার্ন কিভাবে আসতেছে, এটা হচ্ছে যে মিসল্যাপিং আর এটা হচ্ছে ওয়েফট ইনসারশন, আর এই জায়গাটা কি আছে এখন ফাইবার। আর এই যে লং লুপ বা লং তোমার যেটা আমরা বলতেছি নিটেড স্ট্রাকচার, যেটা আমরা অনেক সময় বলতেছিলাম যে চেইন স্টিচ, হ্যাঁ তাহলে এটা চেইন স্টিচ না, এখানে যেহেতু দেখতেছো অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেইন স্টিচ না, এটা হচ্ছে ট্রিকোট বা কর্ড এই ধরনের স্ট্রাকচারে সে যাচ্ছে। তাহলে নরমালি যদি তুমি এটার ল্যাপিং ডায়াগ্রামটা দেখো, এটা হচ্ছে লং ফ্লোটটা হবে লং, যার কারণে এটাকে অনেক সময় ওই যে পাইল ফেব্রিক বা লুপ স্ট্রাকচারে সে বলতেছে। যেহেতু কম্পোজিট ফেব্রিক এটা সাধারণত একটু মোটা হয়, মোটা থিকনেসটা অনেক বেশি নরমাল ফেব্রিকের থেকে, এই জন্য এখানে আমরা এটাকে বলতেছি কম্পোজিট স্ট্রাকচার। হ্যাঁ, আর বুঝতে পারতেছো এটার ডিউরেবিলিটি, এটার স্ট্রেংথ এটা কিন্তু অনেক বেশি হবে নরমাল ফেব্রিকের থেকে। এখন নরমাল পাইল ফেব্রিকটা কেমন ছিল, এখানে শুধু লুপ স্ট্রাকচার ছিল, লুপ
মানে একটা লং ফ্লোট ছিল শুধু। এই লুপটাকে এখন পরে আমি কি করতাম, কেটে দিতাম, ব্রাশ করতাম, এই ধরনের কিছু কাজ করতাম। আর এখানে আমরা কি করতেছি, এখানে কোনো ব্রাশিং টাশিং এর কথা বলা হচ্ছে না, এখানে যেটা বলা হচ্ছে কম্পোজিট স্ট্রাকচারটা শুধু ফর্ম করা। হ্যাঁ, এখন তুমি বিভিন্ন ফাইবার বা বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করতে পারো। ওখানে যেমন আমরা শুধু ইয়ার্ন ইউজ করছিলাম, এখানে আমি ইয়ার্ন বাদেও স্লাইবার ইউজ করতে পারি, ফাইবার ইউজ করতে পারি, এগুলো আমি এখানে ব্যবহার করতে পারি। তাহলে ওখান থেকে আমি ফ্লিস টার্মসটা একটু নিব, মানে রাইট, এখানে আমি যদি তোমাকে বলি শর্ট নোট, write short note about fleece, valor or pile fabric, আবার write short note on composite structure। হ্যাঁ, এখন এটা সম্পর্কে এখানে যে সবকিছু তা না, কিন্তু কম্পোজিট নিয়ে আরো বিশাল ডেসক্রিপশন আছে। এটা এক ধরনের ফর্ম, মানে একটা ফর্ম আমি বলবো যে ওয়ার্ক নিটিং স্ট্রাকচারে কম্পোজিট স্ট্রাকচারটা কেমন হতে পারে, সেটা একটা ধরন। তবে কম্পোজিট স্ট্রাকচার আরো বিশাল, মানে এটা ওয়ার্ক নিটিং এর একটা পার্টে আলোচনা করা হচ্ছে। আর আলাদাভাবে যদি তুমি করতে চাও তাহলে এখানে আরো অনেক কিছু আসবে কম্পোজিট স্ট্রাকচার। আচ্ছা, জিও টেক্সটাইলে আমি এখন যাব না, জিও টেক্সটাইলে এখন আমি যাচ্ছি না। আমি ফিল্ট্রেশনে যাব কিনা, ফিল্ট্রেশনেও যাওয়া যায়, ফিল্ট্রেশনে যাই। জিও টেক্সটাইলে আমি যেতে চাচ্ছি না, আমি ফিল্ট্রেশন বা ফিল্টার ফেব্রিক এইটাতে আমি একটু মার্কিং করতে চাই। এটা একটু মার্ক করে রাখতে পারি যে ইন সাচ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফিল্ট্রেশন ফেব্রিকের জন্য আমরা কি ধরনের ফেব্রিক ইউজ করি। জিও টেক্সটাইল ডাজ নট ফিল্টার দ্য সয়েল, এখানে কি বলছে, জিও টেক্সটাইল ডাজ নট ফিল্টার দ্য সয়েল বাট সাপোর্টস দ্য এক্সপোজড সয়েল সারফেস প্রিভেন্টিং ইট ফ্রম ব্রেকডাউন। অর্থাৎ এটা কিন্তু মাটিকে সেপারেট করবে না বা ফিল্টার করবে না, এটা কি করবে, এটাকে বাধা দিবে এই সারফেসটা অতিক্রম করে যেতে, মানে এটা যাতে ভেঙে না যায়, এটা যাতে চলে না যায়, পানির মাধ্যমে পানি এসে যাতে একে আবার নিয়ে যেতে না পারে, মাটিটাকে ধুয়ে নিয়ে যেতে না পারে। তার মানে এটা প্রিভেন্টিভ মেমব্রেন বা একটা লেয়ার হিসেবে সে কাজ করবে, এটা হচ্ছে তার মেইন কাজ। এ সিম্পল কম্বিনেশন অফ পিলার স্টিচ, তাহলে বুঝতে পারতেছো ওয়ার্ক নিটিং দিয়ে যদি আমরা এই ধরনের ফিল্ট্রেশন কাজ করি তাহলে এই যে পিলার স্টিচ ইউজ করতেছে, এখানে পিলার স্টিচ দেখতে পারতেছো। এন্ড ইনসারশন অফ ওয়েবড, তাহলে এই যে ওয়েবড ইনসারশন যেটা, হ্যাঁ, এক্সট্রা ডিভাইসের মাধ্যমে সেটা এখানে আসবে টু প্রডিউস ফাইন নেট। দ্য অ্যাবসলিউট ইউনিফর্মিটি অফ দ্য ওপেনিং এনাবলস দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং, তাহলে এই যে ফিল্ট্রেশন এটা তো বুঝতে পারতেছি জিও টেক্সটাইল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এই কাজগুলোতেই এটা বেশি ব্যবহৃত হবে। টু সিলেক্ট দ্য কারেক্ট ফেব্রিক ফর দ্য সয়েল পার্টিকেল ডিস্ট্রিবিউশন, কারণ এখানে স্ট্রাকচার কিন্তু অনেক রকম হতে পারে, স্ট্রাকচার ওয়াইজ তোমার সয়েলের জন্য কোনটা দরকার সেটা আমরা অনুযায়ী তৈরি করব। ফেব্রিক কনস্ট্রাকশন এন্ড স্ট্রাকচার ফর ড্রেনেজ এন্ড ফিল্ট্রেশনের জন্য তুমি এই ফিগারটা এখানে ফর এক্সাম্পল একটা ফিগার দেয়া আছে, 3 গাইড বার RS3 MSU রেসেল মেশিন, মানে এটা মডেল নাম্বার বলতেছে আর কি, রেসেল মেশিন উইথ ম্যাগাজিন ওয়েট ইনসারশন টেকনিক, অর্থাৎ রেসেল মেশিন ওয়েট ইনসারশন টেকনিক সহ ইজ ইউজড ফর সাচ কনস্ট্রাকশন। অর্থাৎ এই ধরনের ফেব্রিক তৈরি করতে হলে রেসেল মেশিন ইউজ করতে হবে ওয়েট ইনসারশন টেকনিক সহ। স্ট্রাকচার দেখে আমরা সেটা বলতে পারতেছি। তাহলে এখানে প্রথম লাইনটাই এখানে যথেষ্ট, মানে আর যদি তুমি স্ট্রাকচারটা এটা ড্রয়িং করতে পারো বা একটু দেখো সিম্পলি, তাহলে আশা করবো এটাই। এরপরে দেখো আমরা আরেকটা টার্মস দেখি এখানে কি নেওয়া যায়। মেরিন এরোশন দরকার নেই, এমব্যাঙ্কমেন্ট সাপোর্টেরও দরকার নেই। এমব্যাঙ্কমেন্ট সাপোর্ট বলতে যে অ্যাপ্লিকেশন আর কি, যে বাঁধ নির্মাণের জন্য আমরা যে কাপড়গুলো তৈরি করতেছি। হোম টেক্সটাইল তো আমরা বলছি নরমালি হোম টেক্সটাইল যেগুলো ডেকোরেটিভ পারপাসের জন্য। মেডিকেল টেক্সটাইলে তুমি এখন গতদিন আমরা অনেক কিছু করছি যে মেডিকেল টেক্সটাইলে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। হ্যাঁ, ম্যাট্রেস, ব্যান্ডেজ, তারপরে তোমার যে সেন্সর, হুইল চেয়ার কুশন, তারপরে বেড স্টোর, প্রিভেনশন, মানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন এখানে আছে। তো এখানে যদি তুমি এটা ছোট্ট একটা নোট নিতে চাও তাহলে এটা নিতে পারো, যে ম্যালিমো মাল্টি এক্সিয়াল হাইটেক রেসেল নিটিং মেশিন, ম্যালিমো উইথ several weight insertion system is used for the production of medical textile। তাহলে বুঝতে পারতেছো মেডিকেল টেক্সটাইল প্রোডাকশন করার জন্য অনেক সময় এই ধরনের মেশিন আমরা ব্যবহার করতে পারি ম্যাক্সিমাম টাইমে। এখানে যেটা দেখতেছো সেটা হচ্ছে কর্ড, একটা ওই যে টিউবের মতো যেটা আমরা শ্বাসনালী বলতেছি, বা বিভিন্ন জায়গায় তুমি এটা দেখো আর কি, বিভিন্ন পাইপ শেপে, পাইপের মতো, যে পাইপটা দিয়ে আমরা অনেক সময় অক্সিজেন আনা নেওয়া করতেছি বা ট্রান্সফার করতেছি, আবার অনেক সময় ফুসফুসের অনেক কাজের জন্য আমরা ব্যবহার করতেছি, কিডনি, আর্টিফিশিয়াল কিডনির জন্য এই পাইপগুলো অনেক সময় ব্যবহার করে, বিভিন্ন ধরনের পাইপ, ঠিক আছে। তো সেগুলোর জন্য এই ধরনের মাল্টি এক্সিয়াল ফেব্রিক আমরা মাল্টি এক্সিয়াল মেশিন আমরা ইউজ করতেছি। দেখতে বুঝতেই পারতেছো, দেখতে একটা পাইপের মতো, টিউবের মতো, নর্মাল যেসব টিউব, বাট নট টিউব, এটা বেন্ডিং করা যাবে। হ্যাঁ, এটা সামান্য এক্সটেন্সিবল,
টানলে একটু বড় হবে, ছোট হবে, মানে এটা বিভিন্ন শেপে তুমি এটাকে ইউজ করতে পারবা, এবং এটা ভাঙবে না সহজে, মানে খুব সহজেই যে ব্রেক হয়ে যাবে বা অন্যান্য পাইপ যেরকম ভেঙে যায় স্ট্রেট থাকে সবসময়, সেরকম না। এটা একেবারে ফ্লেক্সিবল একটা ফর্মেটে থাকে, তুমি যে কোনো ফর্মে এটাকে ইউজ করতে পারতেছো। এরপর আমরা এদিকেও এখানে আমরা আনতেছি না, মেডিকেল টেক্সটাইল বা ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল এগুলো সম্পর্কে আমরা মোটামুটি এখন একটু দেখছি, বাল্ক টেক্সটাইল, প্রোটেক্টিভ টেক্সটাইল আমরা দেখছি, প্যাকেজিং টেক্সটাইলের সম্পর্কে আমরা কিছুটা জানি। এবং প্যাকেজিং টেক্সটাইলে তুমি এখন একটু যদি এদিক থেকে একটু দেখো, ট্রিকোট মেশিন, মানে এই ক্ষেত্রে বেশিরভাগ ট্রিকোট মেশিন এবং রেসেল মেশিন দুইটাই ব্যবহার করা হচ্ছে, যেহেতু প্যাকেজিং এর খুব বেশি জটিল কোনো স্ট্রাকচার না, এটা একেবারে নর্মাল স্ট্রাকচার। তোমরা যে নেট যেগুলো দেখো অনেক সময় ম্যাক্সিমাম নেট র্যাপিং ব্যাগ, যে ফল ক্যারি করার জন্য আমরা যেসব নেট ব্যবহার করতেছি সেগুলোকে প্রোডাকশন করার জন্যই আমরা আসলে এটা ইউজ করতেছি, ভেসেল মেশিন বা ট্রিকোট মেশিন। এবং সেটার কনস্ট্রাকশনটা কেমন, ওই যে তোমার অ্যাটলাস ফেব্রিকের যে কনস্ট্রাকশন সেটার মতো। তুমি এখান থেকে এই দুইটা মেশিনে না, মানে ম্যাক্সিমামই আমরা এই দুইটা মেশিনই ব্যবহার করতেছি। স্পোর্টস টেক্সটাইলে এখন তুমি দেখো এখানে ওই একই মাল্টি এক্সিয়াল ফেব্রিকের যে কথাটা আসতেছে ভেসেল মেশিনে, সেটা এখানে বলা হচ্ছে, সেটা তুমি স্পোর্টস টেক্সটাইলেও ব্যবহার করতেছো। আর ক্লোদিং টেক্সটাইল আর তো বলার কিছু নাই, ক্লোদিং টেক্সটাইল যেটা লেস ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ধরনের লেস। তোমরা এখন দেখতেই পারতেছো যে অনেক ধরনের ভ্যারাইটিস ডিজাইন, জটিল জটিল ডিজাইনের লেস পাওয়া যাচ্ছে বাজারে। এগুলো ডেকোরেটিভ পারপাজেই বেশি আমরা ব্যবহার করতেছি, শুধুমাত্র যে টেকনিক্যাল পারপাস সেটা আমি বলবো না, যেহেতু এটা ক্লোদিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে। ক্লোদিং ইন্ডাস্ট্রিতে আবার যদি আমি বলি ফ্যাশন বা স্টাইলিং করার জন্য স্পেশালি এই লেস ম্যানুফ্যাকচারিং এ আমরা জ্যাকার্ড নিটিংটা ব্যবহার করতেছি। অর্থাৎ শুধু লেস ইন্ডাস্ট্রি আলাদা একটা সেক্টর হিসেবে ধরে রাখছে এই ওয়ার্ক নিটেড ফেব্রিক গুলো। তোমরা যদি একটু বাজারে ঘুরে যত লেস দেখো, বিভিন্ন মেয়েদের ড্রেস প্লাস তারপরে তোমার ওদের হাতা স্লিভ, তারপরে বডির নিচে, হ্যাঁ বডি অ্যাপারেলের নিচে অনেক সময় ইউজ করা হচ্ছে। তারপরে তোমার কিছু কিছু লেস ইউজ করা হচ্ছে এখন একেবারেই তোমার কার্টেই নেই, ইভেন যে আমরা পর্দার কাপড়গুলো ইউজ করতেছি সেখানেও তুমি এখন এটা অনেক দেখতে পারতেছি ফ্যাশন আইটেম হিসেবে। আবার এখন ড্রেসের জন্য লেস বলবো না, মানে ড্রেসের ক্ষেত্রেও তোমার এখন দেখবা মেয়েরা কয়েকটা লেয়ারের ফেব্রিক পরে আর কি। যদি একটু বাজারে গিয়ে তোমরা যদি দেখো, ওদের ফ্যাশন গুলো একটু ডিফারেন্ট, বিশেষ করে লেসের গার্মেন্টস গুলো কয়েকটা লেয়ারের ফেব্রিক তারা ইউজ করে, এবং একটা পার্ট দেখবা শুধু লেসের, যেটা শুধু ডিজাইনটাই ওখানে থাকে, হয়তোবা ভিতরে তোমার অন্য নর্মাল ফেব্রিক ইউজ করতেছে, বাট উপরে তার একটা কোটিং এর মতো ইউজ করতেছে, মানে অন্য একটা ওভারকোট হিসেবে অনেক সময় বলতে পারো, ওভারকোট অর্থাৎ অরিজিনাল যে ইনার ড্রেস তার উপরে আবার ওভারকোট হিসেবে তোমার এই লেসের ফেব্রিক গুলো তারা ব্যবহার করতেছে বিভিন্ন অকেশনের জন্য। এবং ফ্যাশন অর্থাৎ এখন তোমার কাজ হচ্ছে এইটা সম্পর্কে বেশি দেখতে হলে তোমাকে ফ্যাশন আইটেম গুলো বেশি দেখতে হবে। ফ্যাশন শো যদি বলি, ফ্যাশন শো বেশি দেখতে হবে। ফ্যাশন শো দেখলে তুমি এখানে এগুলো সম্পর্কে আরো কিছু আইডিয়া নিতে পারবে যে কত ধরনের লেস এখন হইতে পারে। আবার ইদানিং এখন কিছু জিনিস আসছে, কিছু ফেব্রিক বাজারে পাওয়া যাচ্ছে, ওদের স্কার্ফ, যে তোমার মাথার যে স্কার্ট বলি আমরা, তো সেগুলো তারা এখন এই লেসের ফেব্রিক দিয়েই অনেক কনস্ট্রাকশন নিয়ে আসছে বাজারে, সুন্দর সুন্দর তোমার ডিজাইনের মধ্যে। এবং এগুলো চলতেছে, মানে বাংলাদেশের মার্কেট বলতে পারো যে ধরে ফেলছে আর কি পুরোটাই ওদের যে ফ্যাশন আইটেম। ওই তোমাদের এখন তো ওই যে টিভিতেও বলে না যে মেয়েরা এখন হিজাব পরে বেশি, টিভিতে বলতেছে যে মেয়েরা এখন হিজাব পরে বেশি, কারণ হিজাবটা এখন ফ্যাশনেবল হয়ে গেছে, এখন তো এটা একটা ফ্যাশন আইটেম হয়ে গেছে, এখন তুমি আর এটাকে থামাতে পারবে না। এবং এটা কি হবে যে আমাদের যে মেয়েদের যেই আকর্ষণটা তারা ধরে ফেলছে, ক্যাচ করতে পারছে, ছিল স্টাইল, হ্যাঁ, কিন্তু নিয়ে আসছে এখন ফ্যাশনে। সবাই এই ধরনের ড্রেস গুলো এখন ব্যবহার করতেছে এবং বাজারে চলতেছে খুব মানে জোরে আর কি এখন। তাহলে এখন আমাদের দেশে এই টেকনোলজিটা বলতে পারো যে তোমার আরএমজি যেটা রেডিমেড গার্মেন্টস, তার পাশাপাশি একটা বড় সেক্টর এখন অলরেডি বিল্ড আপ হয়ে গেছে। তবে আমরা এই মার্কেটটা ধরতে পারতেছি না আমাদের অদক্ষতার কারণে। আমরা এখন ধরে আসছি কি ইন্ডিয়া এবং পাকিস্তান বেসড প্লাস চায়না বেসড।
পাকিস্তান আসলে মানে এইসব সস্তা জিনিস এখনো তৈরি করে না আর কি। পাকিস্তানি আইটেম গুলো একটু গর্জিয়াস, আরো বেশি গর্জিয়াস। ওরা আরো মানে কি বলবো, স্টাইলিশ পাকিস্তানিরা। ওদের প্রোডাক্টটা আরো কোয়ালিটি বেশি চায়না এবং ইন্ডিয়ার থেকে। তো যদি তুমি কম্পেয়ার করতে যাও তাহলে দেখবা পাকিস্তান ওই তোমার সস্তা, অর্থাৎ তোমরা সচরাচর যেরকম বাজারে যেরকম খুব সহজেই ইন্ডিয়ান বা চাইনিজ ফেব্রিক গুলো দেখতে পারো, পাকিস্তান গুলো একটু কোয়ালিটি ফুল মানুষই আসলে খুব চয়েস করতে পারে আর কি। আমরা সাধারণত এগুলো বাজারে খুব একটা সচরাচর দেখতে পারি না, আমাদেরকে একটু খোঁজ করতে হবে ওদেরকে। তো মোটামুটি যদি তুমি এখন এখানে অর্থাৎ এই চ্যাপ্টারটা, এই বইয়ের এই চ্যাপ্টারটাতে তোমার অনেকগুলো ইনফরমেশন আছে, তো তুমি সেগুলো একটু কালেক্ট করে নিবা তোমাদের এই চ্যাপ্টারটার সাথে। ক্লাসিফিকেশন অফ টেক্সটিক্যাল টেক্সটাইলের সাথে আমরা আর কয়েকটা ওয়ার্ড একটু অ্যাড করে নিব আমাদের এই চ্যাপ্টারের সাথে। এরপরে তোমার কিছু জিনিস আছে, আমি একটা বলছিলাম, ছোট্ট একটা ওয়ার্ড বলছিলাম, স্মার্ট টেক্সটাইল। স্মার্ট টেক্সটাইল এই ছোট্ট একটা জিনিস আমি ওয়ার্ড তোমাদেরকে বলছিলাম পড়ার জন্য। তো এটা সম্পর্কে যদি তোমাদেরকে একটু বলি তাহলে সেটা কেমন, তোমরা কোনো কিছু খোঁজ করছো কিনা, মানে সার্চ করছো কিনা? স্মার্ট টেক্সটাইল বা ই টেক্সটাইল, হাইটেক টেক্সটাইল, এরকম কিছু সার্চ করছো? হ্যাঁ, আসো তোমরা? না স্যার, ট্রাই জি করা স্যার, হয় নাই স্যার। আছে। এটা সার্চ করছো কিনা এটাই বলতেছি, যে একটু খোঁজ করছো কিনা, অর্থাৎ তোমাদের ইন্টারেস্টটা কেমন, তোমরা একটু এদিক সেদিক সার্চ করছো কিনা কিছু? ভিডিও বানাই বল, স্মার্ট টেক্সটাইল, স্মার্ট। এখন তো নাচ গান সব ধরনের অনুষ্ঠানে এই টেক্সটাইল গুলো এখন অনেক চলতেছে। বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ফুটবল বা এই ধরনের সব জায়গায় এগুলো এখন খুব বেশি ব্যবহার হচ্ছে। সিনেমা করতে ব্যবহার হচ্ছে, সিনেমা, মানে কি বলবো আর কি, এটা বলে শেষ করা যাবে না। আচ্ছা, আমরা যদি একটু দেখি এখানে, যদি দেখো স্মার্ট টেক্সটাইল আসলে কেমন, এটা কেমন স্মার্ট আসলে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ওইটা কি করতেছে, অ্যাড্রেস দেখাচ্ছে আমাকে। আমি আমার এই প্রেজেন্টেশনটা ক্লোজ করে দিই, সাউন্ড সহ আমরা যদি একটু আনি আর কি। প্রোমোটেড হোয়াট ইজ ক্লোদিং, তাহলে এখান থেকে আমরা সাউন্ডটাও একটু দেখতে পারবো। আচ্ছা, কে জয়েন করতে চাইলো এখন? ওকে, আচ্ছা আচ্ছা, স্মার্ট ক্লোথ আমরা একটু দেখি, যেহেতু আমাদের পড়া মোটামুটি আগাইছেই, আমরা আজকে একটু Smart clothing কয়েকটাই is the দেখি। fusion of textiles and technology, which can be used in a wide variety of applications in both professional and regular life. Some of these fabrics gather energy from the environment by harnessing vibrations, sound, or heat, reacting to the input. Performance-enhancing smart textiles can measure and report vital signs for patient healthcare, fitness training, or the handling of hazardous materials. There are fabrics that help regulate body temperature, reduce wind resistance, and control muscle vibration, all of which help improve athletic performance. Aesthetic uses of smart clothing includes everything from fabrics that light up to fabrics that can change color or resist water and pollutants of any kind. The health and beauty industry is taking advantage of these innovations, which range from medicine-releasing textiles to fabric with moisturizer, perfume, and anti-aging properties. Let's take a closer look. এগুলো আসলে মজার।
এগুলো তোমরা খুঁজে খুঁজে মানে দেখতে থাকবে একটার পর একটা, মানে তোমার বুঝতে পারবা যে এই টেক্সটাইলটা কিভাবে অগ্রসর হচ্ছে সামনের দিকে। এবং বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি যদি বলি যে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বা সিনেমার যে ইগুলো জায়গাগুলো, এগুলো পুরোটাই এখন স্মার্ট টেক্সটাইল ধরে ফেলছে। মুভি ইন্ডাস্ট্রি আর মিলিটারিতেও আছেই। মিলিটারিদের তো তুমি দেখতে পারবে না, মিলিটারি ফাংশনটা বা অ্যাপ্লিকেশনটা ওটা মিলিটারি ওরাই আসলে দেখতে পারবে সবচেয়ে বেশি। আমরা হয়তো বা অতটা বেশি ডিপে জানতে পারবো না, ওরা আরো বেশি ইউজ করে এই স্মার্ট টেক্সটাইল গুলো। আচ্ছা, এটা কি শেষ? ওকে, তাহলে আমরা এটা একটা দেখলাম। তাহলে তোমার স্মার্ট টেক্সটাইল, এটার সাথে তোমাকে আরেকটা ফর এক্সাম্পল যদি আরেকটা বলি, এখন মেডিকেলে যেটা ইউজ করে, মেডিকেল টেক্সটাইলে, হ্যাঁ আমি দেখি ওরকম কিছু আছে কিনা এখানে স্মার্ট টেক্সটাইল, হাউ স্মার্ট টেক্সটাইল ওয়ার্ক। আমরা এটা মেডিকেল টেক্সটাইলে যেটা টেস্ট করে অনেক ধরনের, একটা ছোট্ট জিনিস যদি আমরা আনতে পারি, এই যে এটা এটা তো বুঝতে পারতেছো ড্যান্স, হ্যাঁ নাচানাচি করার সময় যেসব লাইট জ্বলতে থাকে কাপড়ের মধ্যে, তোমরা এখন সেগুলোকে সবই স্মার্ট টেক্সটাইলের মধ্যে চলে আসছে। বিভিন্ন ড্যান্সিং কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সবগুলোই এখন এটার মধ্যে চলে আসছে। আর মেডিকেল ট্রিটমেন্টটা কোথায়? মেডিকেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্মার্ট টেক্সটাইল ফিউচার অফ ফ্যাশন, স্মার্ট টেক্সটাইল ফিউচার অফ ফ্যাশন, এখানে কি থাকবে? কারণ এগুলো ভিডিও না দেখা পর্যন্ত তো আমি তোমাকে কনফার্ম করতে পারবো না যে কি আছে এদের মধ্যে, আমার এগুলো সবই দেখতে হবে। আচ্ছা, এইটা বাদ দাও, স্মার্ট টেক্সটাইল সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এটা হচ্ছে আমাদের বডির সাথেই থাকবে, কিন্তু সে অনেক ধরনের ইনফরমেশন পাস করবে তোমাকে। তুমি এখন ওই যে আমরা জানি যে হ্যান্ড রিচ, হ্যাঁ রিস্ট ওয়াচ যেগুলো এখন আছে তোমাদের বিভিন্ন ধরনের, স্মার্ট ওয়াচ বলতেছি আমি, স্মার্ট ওয়াচ হাতে রাখতেছো, কয়েক কিলোমিটার তুমি হাঁটতেছো সেটা সে রেকর্ড করে ফেলতেছে। হ্যাঁ, তারপরে তোমার শরীরের টেম্পারেচার সে রেকর্ড করতেছে, তোমার বডি টেম্পারেচার কত। তারপরে বলতেছে যে তোমার হার্টবিট কেমন, যে তুমি হার্ট অ্যাটাকে দিয়ে যাচ্ছ কিনা বা হার্টবিট হচ্ছে কেমন, সেটা তোমার একটা ঘড়ি, সামান্য একটা ঘড়ি কিন্তু সব ইনফরমেশন তোমাকে সাপ্লাই দিচ্ছে। ইভেন তোমার কত কিলোমিটার, সরি কত কিলো তোমার হচ্ছে এনার্জি লস হয়েছে, সেটাও রেকর্ড করতেছে। আর আরেকটা সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার যে মেডিকেল টেক্সটাইলে অনেক সময় দেখবা যে ডাক্তাররা এখন আর তোমার সারা বডি চেক করে না, তোমার হাতের মধ্যে একটা গ্লাভস পরাই দিছে, ওই গ্লাভসটাই তোমার শরীরের অনেক ইনফরমেশন একসাথে কম্পিউটারে শো করতেছে। আবার তুমি এই যে স্ক্যানার দেখতেছো, ওই যে তোমার বিভিন্ন ধরনের স্ক্যান করতেছে, বডি স্ক্যান করতেছে, একটা ছোট্ট একটা ম্যাটেরিয়াল তোমার বডির উপরে রাখতেছে, দেন শরীরে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে বা সরাচ্ছে, আর সে ভিতরে সব কিছুই ডিসপ্লেতে দেখতে পারতেছে। একই সাথে সে স্ক্যান করতেছে, স্ক্যান করে ডাটা রেকর্ড করতেছে, দেন এটা আবার সেন্ড করতেছে তোমার পিসিতে বা কম্পিউটারে বা যেখানে তোমার ইনফরমেশন গুলো দরকার রেকর্ডিং এর জন্য, সেখানে গিয়ে সে সেভ করতেছে। এগুলোকে সবই এখন স্মার্ট টেক্সটাইল বলে। আরেকটা ওয়ার্ড ইউজ করে, ই টেক্সটাইল, আমি জানি না এটা সার্চ দিলে আসবে কিনা, ই টেক্সটাইল, ইলেকট্রনিক টেক্সটাইল, ই টেক্সটাইল এমব্রয়ডারি মেশিন বলতেছে, এটা এমব্রয়ডারি মেশিন আমি চাচ্ছি না। স্মার্ট টেক্সটাইল এবং ই টেক্সটাইল দুটাই কাছাকাছি ওয়ার্ড। ওয়ারেবল বোর্ড কম্পেয়ার, এই যে এটা আমরা একটু দেখি ই টেক্সটাইলের। Hi, Stephen here from Core Electronics. In this video, we're going to talk about e-textiles and wearables boards, which one to choose, and what are the advantages and disadvantages of each. The first one we're going to look at is the LilyPad. LilyPad was one of the first wearables boards on the market and really kind of set the standard for what we expect out of an e-textiles or wearables microcontroller. It's got a round profile. It's got large holes so you can easily thread through. You can easily sew it with conductive thread. And it's nice and light and small. Some of the advantages of a LilyPad is it's basically an Arduino Leonardo baked into a circular board. It's got a JST-PH connector so you can power it from a battery pack really easily. And it has built-in LiPo charging. So if you connect to LiPo battery and connect it to USB, then it will charge that battery automatically if it's in the charge position.
Now, there's some advantages and disadvantages to this. If you're using a LiPo battery, then that's great. There's no disadvantages. But if you're going to use a standard battery pack like this one that has AA batteries in it, and you connect it to USB with the battery pack connected, then it's going to put power into your standard alkaline batteries, and that can cause them to become damaged or start a fire or something else unpleasant. So you need to be careful with boards that have charging built in if you're not going to use LiPo batteries. So the LilyPad can do anything that an Arduino can do. It has, let's see, 1, 2, 3, 4, 5. It has 10 pins, 4 analog ins and outs, and 5, let's see, 4 or 5 digital ins and outs. It is good for anything that a basic Arduino can do, and not a whole lot more. So while this is a great board, it's hasn't really evolved over time to keep up with microcontroller markets, and there's a lot of other options out there that are more exciting that we're going to talk about today. One of the first ones that comes to mind when I think about new wearables boards that have a lot of potential is the Gemma M0. This board is tiny, and it has a very powerful microcontroller processor in it. So we're talking about 25 times approximately the speed of the LilyPad if you're really getting into some heavy processing. Honestly, with a wearables project and a board this size, you're probably not going to need it, but it's there. And it has a small dot star LED built into the board that can be programmed to be any color you like. And while there's only 3 pins that are each usable as digital and analog inputs and outputs, those pins happen to be capacitive touch sensitive, so you can use them as a touch sensitive switch. And where this board really shines is that it can be programmed 4 different ways. So you can program it with MakeCode, which is a drag and drop block-based editor. You can program it with JavaScript through MakeCode. You can program it with CircuitPython, which is a derivative of Python. And you can program it with Arduino for the highest level control. So also it has a battery connector on it, so you can connect the battery easily as well. But this board's tiny, it's inexpensive, and for simple wearables projects, it can do anything. So as long as you can handle 3 pins, that's probably my highest recommended board is the Gemma M0. Next one we're going to talk about today is the Microbit. Microbit isn't something that you usually think of when you think of a wearables board because it's not really in the wearables footprint, but it is in kind of the wearables board's price range and what you'd look for and the capabilities of a wearable. So the Microbit has a lot of sensors built in. It has resistive touch sensitive pins. It has a couple buttons. It has the LED array, and then it has other sensors like you can sense temperature and light, and an accelerometer, magnetometer, and there's a Bluetooth and radio built in, all for a very low price. So the when it comes to what you're getting out versus how much you need to put in to get your project working, Microbit's a really great option. Biggest downside, of course, is that it would be difficult to sew the Microbit into a project. You can loop through these holes, but you need to be careful not to overlap on the other pins on the edge connector. So while it is possible, you may need to get a little creative with attaching it to your wearables project. But as far as the board itself, it's the most powerful board that we're talking about today. It's low cost and it's easy to implement, and it can be programmed 4 different ways, just like the Gemma can. And there's so much documentation and resources out there available for the Microbit. A couple boards that we didn't talk about today that are worth mentioning is the Adafruit Flora, which is very similar to the LilyPad, just a little bit smaller. And the Circuit Playground Express, which is very similar in function to the Microbit,
but in a circular sewable platform with some kind of more fun-focused sensors and lights and things on it. So if you're looking for more wearables boards, those are worth looking into. But these three are ওকে, নাইস। তাহলে আমরা এটা স্পোর্টস বা তোমার যে আমরা বলতেছি যে স্মার্ট টেক্সটাইলের একটা অংশ আমরা এখন দেখতে পারলাম, ঠিক না? বুঝতে পারতেছো এটা সার্কিট রিলেটেড প্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড। যে তোমাকে বলতেছে প্রোগ্রামিং করা, পাইথন, জাভা, তারপরে তোমার এই ধরনের কথাগুলো যে বলতেছে ওয়ার্ড গুলো, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সি ডাবল প্লাস, এগুলো হচ্ছে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো দিয়ে তুমি প্রোগ্রামিং করতে পারবা। এই ছোট্ট একটা ডিভাইস তোমার পুরো ফেব্রিকে তুমি ইউজ করবা এবং তোমার বিভিন্ন ইনফরমেশন গুলো ফেব্রিক থেকে কালেক্ট করে নিবে, এবং সেটা তুমি পরবর্তীতে তোমার যেই ডিভাইসে দরকার বা যেখানে তোমার ডিসপ্লে করা দরকার বা যেখানে রেকর্ড করা দরকার তুমি সেখানে এটাকে ট্রান্সফার করে নিয়ে যাবে তোমার ইনফরমেশন গুলো। খুবই ইন্টেলিজেন্ট টেক্সটাইল যদি বলো, ইন্টেলিজেন্ট টেক্সটাইল, সেটাকে তোমার এই পার্টস গুলো বা এইটার সাথে আসবে। আচ্ছা, ওয়ার্ড আরেকটা চলে আসলো না, ইন্টেলিজেন্ট টেক্সটাইল। তাহলে আমরা সেটাও একটু দেখি। ইন্টেলিজেন্ট টেক্সটাইল, এখন এই ওয়ার্ড গুলো এখন বর্তমানে বিশ্বে মানে অনেক জায়গায় এটা ব্যবহার করতেছে। এটা দেখার মতো সময় আর পাবো না আমরা। ইন্টেলিজেন্ট টেক্সটাইল পুরোটা বিশাল বড় একটা ভিডিও দিচ্ছে আমাদেরকে। টেক্সটাইল অফ দ্য ইন্টেলিজেন্ট, এটা কত, 6 মিনিট। ইন্টেলিজেন্ট টেক্সটাইলস ফর হেলথ কেয়ার। আচ্ছা, তাহলে হেলথ কেয়ারটা আমরা একটু দেখি, যেহেতু মেডিকেল টেক্সটাইলের সাথে যাবে, এটাই আমরা একটু দেখি, এরপর আমরা শেষ করি। ইন্টেলিজেন্ট টেক্সটাইলে আমাদেরকে কি দেখায় তারা, আমরা একটু দেখি। এটা ইমেজ শুরু। We're looking at textile infection control and comfort simulation. এটা কি চাইনিজ লেকচার দিচ্ছে আমাদেরকে? না, এটা অন্য ধরনের একটা লেকচার, সেটা দিয়ে হবে না এখন। এই লেকচার দিয়ে আমরা চলবে না। জাপান স্মার্ট কোডিং, ইন্টেলিজেন্ট কোডিং, সিমিলার ওয়ার্ড দেখাচ্ছে তারা। এখানে কি দেখাবে? মুভমেন্ট উইথ আরএফডি, fabric unexpected innovation, how intelligent textile work। হ্যাঁ, ইন্টেলিজেন্ট টেক্সটাইলের সবচেয়ে ভালো একটা ভিডিও দরকার। ডাইনামিক রিলিফ, ছোট্ট একটা ভিডিও দেখি, যা আছে তাই থাকে। আচ্ছা, ছোট্ট একটা ভিডিও, এখন এটাতে কি বুঝলাম সেটা বলো, আমরা আজকে এখানে শেষ করি। ছোট্ট একটা ভিডিও, 1 মিনিটের মধ্যে দুইটা জিনিস তারা দেখালো, এটা দিয়ে কি বোঝা যায়?
ছোট্ট ভিডিও তো তাই বুঝতে পারি নাই ভালোভাবে। ইন্টেলিজেন্ট টেক্সটাইল হচ্ছে কি, এই টেক্সটাইল গুলো বিভিন্ন কাজ করতে পারে, ঠিক আছে। ও ছোট্ট একটা দেখালো কি যে একটা সারফেস, হ্যাঁ ওই যে তোমরা টায়ারের মধ্যে অনেক সময় সারফেস থাকে না, অথবা পাইল, আগে যে পাইল ফেব্রিকের কথা বললাম, পাইল একটা সারফেস তৈরি করছে কার্পেটের জন্য। কার্পেটে যেমন আমরা বিভিন্ন ধরনের সারফেস দেখতেছি, এখন কার্পেট তো নর্মালি এখন ম্যানমেড ফাইবার গুলো কি, ওর তো কোনো কাজ করতে পারে না, একটা ফাইবার তো কোনো কাজ করতে পারে না, ওকে আমরা বিভিন্ন ফর্মে যখন নিয়ে যাই তখন সে কাজ করতে পারে, ঠিক আছে। তো সে কি করছে, কার্পেটের ফর্মে নিয়ে গেছে, মানে রেস করে থাকে, ওকে তুমি যদি বাঁকা করো তাও সে আবার সোজা হয়ে যায়। হ্যাঁ, মনে হবে যেন একটা ঘাসের মতো একটা সারফেস। হ্যাঁ, তুমি যখন ওটার উপর দিয়ে হাঁটবা বা চলাফেরা করবা তখন তুমি অন্যরকম একটা ফিলিং পাবা। আরেকটা দেখালো যেটা, সেটা হচ্ছে তুমি যখন মোবাইলের রিংটোন হবে তখন তোমার বালিশের নিচে সে থাকবে এবং সে তোমাকে কি করবে, আহ, ধাক্কা দিবে। বুঝতে পারতেছো? হ্যাঁ, রিং করলে, অর্থাৎ মোবাইলে যদি রিং আসে, তুমি তো আর সেন্স পাবা না, তোমাকে ওই একটা পাইপের মধ্যে থাকতেছে, দেখতেছো যে ওইটা এয়ার ফ্লো করে তোমাকে জাগায় দেওয়ার জন্য সে নাড়াচাড়া করতেছে, তোমাকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, এই ধরনের কাজগুলো সে করবে বিভিন্ন ধরনের। অর্থাৎ তুমি ওকে যে কোনো দিকে যে কোনো ভাবে তাকে ফাংশন করাইতে পারবা, তাকে দিয়ে কাজ করাইতে পারবা বিভিন্ন ধরনের। এগুলোকে আমরা বলতেছি ইন্টেলিজেন্ট, মানে এখানে ওর এই টেক্সটাইলের মধ্যে কিছু এক্সট্রা, মানে কি বলবো, ফ্যাসিলিটি বা এক্সট্রা কিছু জিনিস ইমপ্লিমেন্ট করে দেয়া হবে। এখন তুমি এটা কি ইমপ্লিমেন্ট করবা সেটা আসলে তোমার উপর নির্ভর করতেছে যে তুমি একে দিয়ে কি করাইতে চাও। স্যার এটা ইন্টেলিজেন্ট কেমনে হলো স্যার? এটা তো স্যার কি বলে সেন্সর রিলেটেড কাজ করবো, তাহলে এখানে টেক্সটাইলের কি ইউজ? হ্যাঁ, টেক্সটাইল দিয়ে তো এগুলো করা হচ্ছে না, আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে তো এগুলো করা হচ্ছে। সার্কিট স্যার ম্যাটেরিয়াল টেক্সটাইল দিয়ে বানাইছে সেটা? তোমাকে এখন উদাহরণ দিতে হলে তো অনেক মানে খুঁজতে হবে যে কোনটা দিয়ে তুমি ভালো বুঝবা আর কি, কোনটা দিয়ে তুমি ভালো বুঝতে পারবা। স্যার এখানে ইন্টেলিজেন্ট টেক্সটাইলটা স্যার টেক্সটাইল, কোন জায়গায় ইউজ করতেছে স্যার? মানে সিগন্যাল গুলো তো স্যার ইলেকট্রিক্যাল হচ্ছে, আর হ্যাঁ আমরা এখানে কি তো আসলে সার্কিটটা? শোনো, এখানে শুধু টেক্সটাইল তো কিছু করতে পারবে না, এখানে তোমার ইলেকট্রিক্যাল লাগবে, এখানে তোমার সফটওয়্যার লাগবে, এখানে তোমার আহ, যদি মেকানিক্যাল মোটর পর্যন্ত যদি লাগে মোটরও তোমার লাগবে। মানে এখানে তোমার হচ্ছে কি কম্বিনেশন অফ সকল ইঞ্জিনিয়ারিং যদি বলি আমি, সেটা হচ্ছে বেস্ট ওয়ার্ড। শুধু আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার দিয়ে আমি এটা পারবো না। ওই যে তোমার একটা মেয়েকে ওই যেন জ্যোতি আছে না, জ্যোতি না, জ্যোতি কি যেন নাম, স্যার আমাদের সাথে জ্যোতি আছে স্যার। জ্যোতি, হ্যাঁ আছে, ক্লাস জয়েন করছে আজকে? ক্লাসে নাই স্যার মনে হয়। আজকে নাই তো। ও হচ্ছে কি আর্কিটেকচার না, ও এখন ওর মতো করে তুমি সাজাইতে হবে। এখন তোমাদের মধ্যে যদি কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকো, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে কম্বাইন করবা। কেউ যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকো তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার দুজনে একত্রে হয়ে এই কাজটা করবে। এরকম আর কি বিষয়টা, যে একটা নলেজ দিয়ে আসলে আমি এটা পারবো না আর কি। বুঝতে পারছি? এখন তুমি কি করাইতে স্যার চাও সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আসলে আমি ফেব্রিকটা দিয়ে কি করব। এই যে কিছুক্ষণ আগে তোমাকে দেখালাম যে দুজনকে আলকাতরা মারতেছি আমি, তবে একজনের ফেব্রিকটা ফ্রেশ, আরেকজনের ফেব্রিকে সবগুলোই অ্যাটাচ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস নিজেকে নিজে ক্লিন করতে পারে সে। এই ফেব্রিকের বৈশিষ্ট্য হচ্ছে কি, সে নিজেকে ক্লিন করতে পারে, তোমার ওয়াশ করা লাগবে না তাকে। বুঝতে পারতেছো? স্যার এরপরে তোমার এখন একটা দেখবা যে ফেব্রিক নতুন বের হচ্ছে যে ক্রিজ ফ্রি, ক্রিঙ্কেল ফ্রি। ওকে তুমি যতই ভাঁজ করো না কেন সে ভাঁজ হবে না। কারণ আমরা এতদিন কি করতাম যে একটা ফেব্রিক ভাঁজ হইলে আবার আয়রন করতাম না, ফেব্রিক আয়রন করি, যে কটন ফেব্রিক যদি হয় এটা ভাঁজ থাকে না, সব সময় কি হয় কোঁকড়ায় যায়, তো আমাকে আবার আয়রন করতে হয়। কিন্তু এখন আমাকে কি করতে হচ্ছে, আয়রন করা লাগতেছে না, ও অটোমেটিক সে নিজেকে নিজে আয়রন করে ছাড়াই সে স্ট্রেট থাকতে পারে। তাকে তুমি যতই বাঁকা করো না কেন সে আবার সোজা হয়ে যাবে। সেলফ ক্লিনিং, আমরা বলতেছি সেলফ ক্লিনিং। তোমার যদি ডাস্ট পড়ে, তার মধ্যে ময়লা পড়ে, সেটা আবার সে নিজেই ক্লিন করতে পারবে। তাহলে কি ওয়াশ করার দরকার হবে না। এই ধরনের ফেব্রিক গুলো এখন বাজারে আসতেছে, মানে টেক্সটাইল গুলো এখন রিসার্চে চলে আসছে এবং মার্কেটিং হচ্ছে অনেক জায়গায়। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর টেক্সটাইল। এই যে আমরা বৃষ্টির দিন বলতেছি না, বৃষ্টির দিন আমরা ছাতা নিয়ে বের হই। এখন বৃষ্টির দিন তোমার ছাতা লাগবে না, তুমি ওই ধরনের টেক্সটাইল পরে যদি যাও, তোমার ওই টেক্সটাইল অর্থাৎ যে ফেব্রিক তুমি পরে যাচ্ছ ওইটা সারাদিন ভিজলেও কিছু হবে না। ঠিক আছে,
তোমার এক্সট্রা করে আর ছাতা ক্যারি করা লাগবে না। ওয়াও, ব্যাপারটা ঠিক আছে, অন্যরকম স্যার, বাপরে। বিষয়গুলো অন্যরকম, হ্যাঁ বিষয়গুলো পুরোই জি স্যার। অন্যরকম। এখন তুমি সেটা করতে পারবা কিনা বা সেই ধরনের কাজগুলোকে তুমি ওই টেক্সটাইল দিয়ে করবা কিনা। আমরা এখন এই যে মাস্কের কথা বলতেছি, এখন মাস্কে এই যে তোমার পুরো অ্যাপ্রন আমরা নিয়ে আসতে যাচ্ছি, এখন পুরো অ্যাপ্রন তুমি ইউজ করবা কিনা, নাকি অটোমেটিকই তুমি এমন একটা টেক্সটাইল ইউজ করবা যেটা তোমার মাস্কের কাজও করবে, তোমার ফ্যাশনের কাজও করবে, কিসের কাজও করবে, প্রোটেকশনের কাজও করবে। তো এখন এই যে চাইনিজরা দেখো কত সুন্দর সুন্দর টেক্সটাইল কতগুলো নিয়ে আসছে, তারা মানে একেবারে টুপির মতো করে ফেলতেছে, মাথায় শুধু টুপি দিচ্ছে, পুরো বডিটাকে এসে ডিস্টেন্স করতেছে। আবার 1 মিটার ডিস্টেন্সের জন্য সে কি করতেছে, চারিদিকে একটা রিং এর মতো একটা সার্কেলও তৈরি করে দিচ্ছে, রিং সার্কেল। তাহলে ফেব্রিকটা যদিও আমি মাথায় দিচ্ছি একটা ক্যাপের মতো, বাট সেটা আমাকে আবার 1 মিটার ডিস্টেন্সও মেনটেন করতেছে আরেকজনের থেকে। একই সাথে অনেকগুলো কাজ আমার টেক্সটাইল দিয়ে করতেছে, ঠিক না? জি স্যার।